সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা, চরম শত্রুই আজ পরম মিত্র, কে ফেরাচ্ছেন নেত্রীকে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জাতিসংঘের চিঠিতে উদ্বেগ প্রকাশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, লন্ডন প্রবাসী নেতার মুখে দিল্লিতে শেখ হাসিনার জীবন যেভাবে চলছে। বিস্তারিত আঁকছি প্রতিবেদনে। এদিকে তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না, হান্নান মাসুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জুলাই সনদের বিরোধিতা করছে বিএনপি, সার্জিস আলম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দী রাখা ৭ নারী ও শিশু উদ্ধার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, অনুমতি ছাড়াই শুরু লেংটায়ার মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর ৪৩টি হামলা, হিজবুল্লাহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরান হরমুজ প্রণালী না খুললেও যুদ্ধ বন্ধ করতে চান ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে দল অংশ নিতে পারেনি, তাই কর্মীদের মনোবল তলানিতে চলে গিয়েছে। তারা যাতে মানসিক দিক দিয়ে পুরোপুরি ভেঙে না পড়েন, তার জন্য কোনো না কোনো সময়ে নেত্রীকে কিছু না কিছু বলতে শোনা গিয়েছে। কিন্তু বছরের পর বছর বিদেশে থাকলে দেশের সঙ্গে যে সম্পর্ক যেমন ক্ষীণ হয়ে আসে, দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মাঝারি এবং তৃণমূল স্তরের নেতাকর্মীদের সম্পর্কে প্রভাব পড়ে। এভাবে বেশি দিন চলা যাবে না, সেটা বুঝতে পেরেছেন নেত্রী। তাই এবার দেশে ফেরার জন্য পাকাপাকি মনস্থির করে ফেলেছেন। এখন প্রশ্ন হল, কিভাবে তিনি ফিরবেন, তাকে কে ফেরাবে? হাসিনা নিজেও জানিয়ে দেন, আওয়ামী লীগ পলায়ন বৃত্তির রাজনীতি করে না, আওয়ামী লীগ কোনোভাবেই পিছু হটে না। এটা যে নিছক কথার কথা নয়, তার প্রমাণ ইতিহাস। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে কম চেষ্টা হয়নি। কার্যক্ষেত্রে দেখা গিয়েছে ঠিক তার উল্টো। যে বা যারা দলটিকে মুছে ফেলার চেষ্টা করেছে, তারা রাজনীতি থেকে মুছে গিয়েছেন সেই সব কুচক্রীরা। রাজনীতি আর দাবার চাল যে হুবহু মিলে যেতে পারে, তার সাক্ষী রইল বিশ্ব। যে তথ্য শুনলে অনেকে বিস্মিত হবে, যে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে পর্দার আড়াল থেকে কাজ করছে জামায়াত ইসলামী। এই তথ্য শুধু বিস্ফোরক নয়, এই তথ্য বিশ্বাস করা খুব মুশকিল। এই প্রসঙ্গে আরেকটি কথা বলা দরকার। রাজনীতিতে চিরকালের শত্রু বলে যেমন কিছু হয় না, চিরকালের মিত্র বলেও হয় না। কখনো কখনো শত্রু আমার মিত্র ফর্মুলাও কাজ করে। এখানে ঠিক সেটাই হয়েছে। বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে, জামায়াত প্রধান বিরোধী দল। জামায়াত শাসক দলের রাজনৈতিক শত্রু, আবার আওয়ামী লীগেরও রাজনৈতিক শত্রু। তারা এখন কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের উল্লেখ করতে হয়। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে তাকে প্রশ্ন করা হলো। তিনি বলেন, দলটির ওপর যেমন নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা বহাল থাকবে। যদিও তারেক রহমান কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন, তবে খেলা এবার ঘুরে গিয়েছে। যে দলটি আওয়ামী লীগকে কোনোভাবেই সহ্য করতে পারে না, সেই জামায়াত এখন হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পর্দার আড়ালে থেকে খুঁটি সাজাচ্ছে। সূত্রের খবর, তৃতীয় একটি দেশের মধ্যস্থতায় জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে ভারতের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। এই প্রসঙ্গে দাবা খেলার একটি বিশেষ চালের কথা উল্লেখ করতে হয়। রাজাকে বাঁচাতে অনেক সময় ঘুঁটি অদল বদল করতে হয়। বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে এবং বড় কোনো শক্তির চাপ সামাল দিতে জামায়াত এই মাস্টার প্ল্যান নিয়েছে বলে গুঞ্জন উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে গভীর রাতে শেখ হাসিনা ভারত থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে গিয়েছেন। এটা কি শুধুই গুঞ্জন, নাকি বাস্তবেই সেটা ঘটেছে? গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে নিশ্চিত্র পাহারায় কয়েকটি কালো কাজ ঘেরা গাড়িতে করে শেখ হাসিনাকে তার পৈতৃক ভিটায় নিয়ে আসা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে সাধারণ মানুষের মনে তৈরি হয় তীব্র কৌতূহল এবং বিভ্রান্তি। প্রশ্ন ঘোরাঘুরি করতে শুরু করে, হাসিনা কি সত্যিই দেশে ফিরেছেন, নাকি তার প্রত্যাবর্তন নিয়ে রঙিন গল্প তৈরি করা হচ্ছে? আরও জানিয়ে দেব, লন্ডন প্রবাসী নেতার মুখে দিল্লিতে শেখ হাসিনার জীবন যেভাবে চলছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে নিশ্চিত্র নিরাপত্তা বেষ্টিত আছেন। তিনি দিল্লিতে যে এলাকায় আছেন সেই এলাকায় জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। অন্তত ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে থাকেন তিনি। প্রতিটি স্তরে হাইলি ট্রেন্ড কমান্ডোর সাথে উন্নত প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করা হয় দর্শনার্থীসহ সবার চলাফেরা। শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে যোগাযোগের জন্য নিজে যে মোবাইল ব্যবহার করেন সেটা ব্রিটেনের একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে ভিপিএন অ্যাক্টিভ করে লোকেশন পরিবর্তন করে কথা বলেন। প্রতি ২ সপ্তাহে ৭ জন নেতাকর্মী দেখা করার সুযোগ পান। সেই দেখা করার প্রক্রিয়াও অনেক দীর্ঘ ও নিরাপত্তা ঘেরা। সম্প্রতি শেখ হাসিনার সাথে দেখা করে আসেন একজন লন্ডন প্রবাসী নেতা। তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, শেখ হাসিনার সাথে দেখা করার অন্তত ১ মাস আগে সিভি সহ সকল তথ্য তার নিরাপত্তায় থাকা ভারতীয় সংস্থার হাতে দিতে হয়। সকল ব্যাকগ্রাউন্ড চেক করার পর শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে দেখা করার সুযোগ পাওয়া যায়। দেখা করে আসা সেই নেতা জানান, শেখ হাসিনার থাকার লোকেশন কোনোভাবেই জানা সম্ভব না। তিনি যেখানে থাকেন সেখানে সরাসরি যাওয়ার সুযোগ নেই। তবে মনে হয় তিনি কোনো বাহিনীর এরিয়ার ভেতরেই থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেই নেতা জানান, দেখা করতে যাওয়ার দিনও প্রক্রিয়া বেশ জটিল। অন্তত ৬ জায়গায় দর্শনার্থীদের চেক করা হয়। ৬ স্তরের নিরাপত্তা পেরিয়ে যেতে হয়। মোবাইল সহ যাবতীয় জিনিস সব প্রথম চেক করার সময় আটকে দেয়া হয়। চেক করার প্রক্রিয়ায় মনে হবে শরীরের প্রতিটি লোমকূপও চেক করা হয়। এই নিরাপত্তার বিষয়টি পুরোটাই ভারত সরকারের পক্ষ থেকে দেখভাল করা হয় বলে জানিয়েছেন সেই নেতা। তিনি বলেন, শেখ হাসিনার থাকা, খাওয়া, চিকিৎসা, নিরাপত্তা সবকিছুই ভারত সরকারের পক্ষ থেকেই হচ্ছে। শেখ হাসিনার সাথে দেখা করার অভিজ্ঞতা কেমন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা এখনও আগের মতোই শক্ত সামর্থ্য আছেন। দেখা করে আসা নেতা আরও জানান, শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনা নিয়েও বিচলিত না, বা এটি নিয়ে যে বাস্তবতা সেটাও মানতে নারাজ। তিনি এখনও মনে করছেন দেশের ভেতর থেকেই আওয়ামী লীগের পক্ষের আমলা বা সরকারি লোকজন তাদের জন্য কাজ করবে। তিনি বলেন, প্রায় ঘণ্টাখানেকের কথাবার্তায় তিনি যেটা বুঝতে পেরেছেন, শেখ হাসিনার দলের নেতৃত্ব নতুন কারোর হাতে দিতে একেবারেই রাজি না। এমনকি তিনি চান না তার ছেলে মেয়ে কেউ দলের নেতৃত্বে আসুক। এমনকি তারা কোনো বিবৃতি দিক, এটাও তিনি চান না। দলের একক নেতৃত্ব শেখ হাসিনা নিজের কাছেই রাখতে চান। সেই নেতা বলেন, শেখ হাসিনার ধারণা আরেকটা রাজনৈতিক পট পরিবর্তনের ভেতর দিয়ে খুব শীঘ্রই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করবে। আরও জানিয়ে দেব, লন্ডন প্রবাসী নেতার মুখে দিল্লিতে শেখ হাসিনার জীবন যেভাবে চলছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে নিশ্চিত্র নিরাপত্তা বেষ্টিত আছেন। তিনি দিল্লিতে যে এলাকায় আছেন সেই এলাকায় জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। অন্তত ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে থাকেন তিনি। প্রতিটি স্তরে হাইলি ট্রেন্ড কমান্ডোর সাথে উন্নত প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করা হয় দর্শনার্থীসহ সবার চলাফেরা। শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে যোগাযোগের জন্য নিজে যে মোবাইল ব্যবহার করেন সেটা ব্রিটেনের একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে ভিপিএন অ্যাক্টিভ করে লোকেশন পরিবর্তন করে কথা বলেন। প্রতি ২ সপ্তাহে ৭ জন নেতাকর্মী দেখা করার সুযোগ পান। সেই দেখা করার প্রক্রিয়াও অনেক দীর্ঘ ও নিরাপত্তা ঘেরা। সম্প্রতি শেখ হাসিনার সাথে দেখা করে আসেন একজন লন্ডন প্রবাসী নেতা। তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, শেখ হাসিনার সাথে দেখা করার অন্তত ১ মাস আগে সিভি সহ সকল তথ্য তার নিরাপত্তায় থাকা ভারতীয় সংস্থার হাতে দিতে হয়। সকল ব্যাকগ্রাউন্ড চেক করার পর শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে দেখা করার সুযোগ পাওয়া যায়। দেখা করে আসা সেই নেতা জানান, শেখ হাসিনার থাকার লোকেশন কোনোভাবেই জানা সম্ভব না। তিনি যেখানে থাকেন সেখানে সরাসরি যাওয়ার সুযোগ নেই। তবে মনে হয় তিনি কোনো বাহিনীর এরিয়ার ভেতরেই থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেই নেতা জানান, দেখা করতে যাওয়ার দিনও প্রক্রিয়া বেশ জটিল। অন্তত ৬ জায়গায় দর্শনার্থীদের চেক করা হয়। ৬ স্তরের নিরাপত্তা পেরিয়ে যেতে হয়।
মোবাইল সহ যাবতীয় জিনিস সব প্রথম চেক করার সময় আটকে দেয়া হয়। চেক করার প্রক্রিয়ায় মনে হবে শরীরের প্রতিটি লোমকূপও চেক করা হয়। এই নিরাপত্তার বিষয়টি পুরোটাই ভারত সরকারের পক্ষ থেকে দেখভাল করা হয় বলে জানিয়েছেন সেই নেতা। তিনি বলেন, শেখ হাসিনার থাকা, খাওয়া, চিকিৎসা, নিরাপত্তা সবকিছুই ভারত সরকারের পক্ষ থেকেই হচ্ছে। শেখ হাসিনার সাথে দেখা করার অভিজ্ঞতা কেমন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা এখনও আগের মতোই শক্ত সামর্থ্য আছেন। দেখা করে আসা নেতা আরও জানান, শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনা নিয়েও বিচলিত না, বা এটি নিয়ে যে বাস্তবতা সেটাও মানতে নারাজ। তিনি এখনও মনে করছেন, দেশের ভেতর থেকেই আওয়ামী লীগের পক্ষের আমলা বা সরকারি লোকজন তাদের জন্য কাজ করবে। তিনি বলেন, প্রায় ঘণ্টাখানেকের কথাবার্তায় তিনি যেটা বুঝতে পেরেছেন, শেখ হাসিনার দলের নেতৃত্ব নতুন কারোর হাতে দিতে একেবারেই রাজি না। এমনকি তিনি চান না তার ছেলে মেয়ে কেউ দলের নেতৃত্বে আসুক। এমনকি তারা কোনো বিবৃতি দিক, এটাও তিনি চান না। দলের একক নেতৃত্ব শেখ হাসিনা নিজের কাছেই রাখতে চান। সেই নেতা বলেন, শেখ হাসিনার ধারণা আরেকটা রাজনৈতিক পট পরিবর্তনের ভেতর দিয়ে খুব শীঘ্রই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করবে। এদিকে তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না, হান্নান মাসুদ। হাতিয়া থেকে নির্বাচিত বিরোধী দলীয় এ সংসদ সদস্য বলেন, আমি এই সংসদের সর্বকনিষ্ঠ এমপি, বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি। আপনারা যে জেনজির কথা বলেন, সেই জেনজির প্রতিনিধি হয়ে আমি সংসদে কথা বলতে আসছি। আপনি যদি বলেন যে জেনজিরা কি চায়, আমি বলছি জেনজিরা ৭২-এর সংবিধান আর চায় না। আপনি যদি বলেন জেনজিরা কি চায়, আমি বলতে এসেছি জেনজিরা এটাই চায়। স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা রয়েছে তারা কেন ভোটাধিকার পেল না তার জবাব চায়। তিনি আরও বলেন, আমরা তো স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, আমাদের কি ভুল ছিল? আমরা তো নতুন মানচিত্র পেয়েছি, আমরা তো নতুন পতাকা পেয়েছি, আমরা নতুন সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষরা ১৯৭১ সালের রক্ত দিয়ে আমাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ করতে চেয়েছেন, কিন্তু আমরা কি সেই নিরাপদ বাংলাদেশ পেয়েছি? আমরা কি সেই নতুন বাংলাদেশ পেয়েছি? আমরা তো সেই নতুন বাংলাদেশ পাই নাই। হান্নান মাসুদ বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। তারা চেয়েছিলেন পরবর্তী সন্তানরা যেন নিরাপদ বাংলাদেশে ভোটাধিকার পায়, যেন রক্ষী বাহিনী না হয়, যেন ভোটাধিকার পায়, যেন আবার দুর্ভিক্ষ না হয়। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে। ১৯৭৩ সালে ভোট চুরি হয়েছে। আমরা দেখেছি তার পরবর্তী সময়ে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য উনি অটল ভূমিকা রেখেছেন। উনি আমার হাতিয়ায় ৩ বার গিয়েছেন। মেজর জিয়াউর রহমান খালকে খনন করেছেন। বেগম জিয়া হাতিয়াতে ৩ থেকে ৪ বার গিয়েছেন। কিন্তু তারপরও আমাদের হাতিয়ায় লাখ লাখ মানুষ ঘরবাড়িহীন রয়েছেন। এনসিপির এ এমপি বলেন, আমি এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি, আমার গাড়িবহরে হামলা করা হয়েছে। আমি কি এই ইলেকশনের জন্য নিজের রক্ত ঝরিয়েছি? স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন। আমি এখানে প্রশ্ন করি। তিনি বলেন, ১৯৯৪ সালের মাগুরার নির্বাচন কারা আয়োজন করেছিল? আজকে আবার কি মাগুরামাকা নির্বাচন আয়োজন করবেন? হান্নান মাসুদ বলেন, আমি সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসাবে নিজের এলাকায় গিয়েছি প্রচারণা করতে, কিন্তু সেখানে ৩ বার হামলার শিকার হতে হয়েছে। আমি সংসদ সদস্য হিসাবে এলাকায় গিয়েছি, আবার আমার উপর হামলা করেছে। সরাসরি ভিডিওতে দেখা গেছে দেশীয় অস্ত্র নিয়ে আমাকে কোপাতে আসা হয়েছে। তারা কারা? ওরা তো তারাই যাদের প্রত্যেকের হাতে বিএনপি দলীয় নেতাকর্মীদের রক্ত লেগে আছে। এই বিশ্বাসঘাতকতা এই রাষ্ট্র আর সইবে না, আপনারাও সইতে পারবেন না। বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে। তিনি আরও বলেন, আমার এলাকায় একজন নারীকে ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে, কিন্তু সন্ত্রাসীদের এখনও গ্রেফতার করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর হয়ে কথা বলেন, তার উচিত দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে সেটি বন্ধে ব্যবস্থা নেয়া, কিন্তু সেটিতে তিনি ব্যর্থ হচ্ছেন। আরও জানিয়ে দেব, অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অসাধু তেল সিন্ডিকেটের আস্তানায় অভিযান চালিয়ে মজুতকৃত ৩টি লরি ট্যাঙ্কে ২৫,০০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ৩০ মার্চ রাত ৭:৩০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম নেতৃত্বে মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিনুল ইসলাম সহ পুলিশ সদস্য ও ডিজিএফআই মিলে সোহেমপুল ইউনিয়নস্তুর সনিমপুর সুনিয়ে আবাসিক গেট সংলগ্ন এলাকায় একটি সিন্ডিকেট তেলের ডিপোতে অভিযান চালায়। এ সময় প্রায় ২৫,০০০ লিটার ডিজেল উদ্ধার করে। তবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে এই প্রভাবশালী সিন্ডিকেট চক্রটি উক্ত ডিপোকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরবরাহ করে আসছিল। বিভিন্ন শিল্প কারখানা ও পরিবহন খাতে চড়া দামে এসব তেল সরবরাহ করা হতো, তো সরকারি রাজস্ব ফাঁকির পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করেছিল। স্থানীয়রা জানান দিনের বেলায় ডিপোটির কার্যক্রম সীমিত থাকলেও রাতের আধারে তেল আনা নেওয়া বেশি হতো। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও এদিন কার্যক্রম ব্যবস্থা নেওয়া হয়নি। তবে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিলে এ ধরনের সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এদিকে মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, অবৈধ মজুদ ও ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে কেউ যাতে তেলের সংকট তৈরি করতে না পারে, এজন্যই আগামীতে আরও কঠোর অভিযান। এদিকে জুলাই সনদের বিরোধিতা করছে বিএনপি, সার্জিস আলম। একসময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতা করেছিল এবং বর্তমানে তারা জুলাই সনদের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। মঙ্গলবার ৩১ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশের নির্বাচনী ইতিহাস ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই বিশ্লেষণধর্মী তথ্য তুলে ধরেন। পোস্টে সার্জিস আলম বলেন, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত দেশের ৪টি নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন হয়েছিল বিএনপির অধীনে এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের অধীনে। এতে তিনি বলেন, এই ৪টি নির্বাচনের একটিও সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। এর বিপরীতে ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০২৩ সালের নির্বাচনগুলো নির্দলীয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে সম্পন্ন হয়েছে এবং সেগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে। পোস্টে তিনি আরও বলেন, যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব আসে তখন বিএনপি এর বিরোধিতা করেছিল এই যুক্তিতে যে এটি গণতন্ত্র বা সংবিধানে নেই এবং নিরপেক্ষ বলতে আসলে কেউ নেই। পরবর্তীতে বিচারপতি খায়রুল হক এই বিধান সংবিধান থেকে বাদ দিয়ে দেন এবং বর্তমান সময়ে সালাহুদ্দিন আহমেদের মতো নেতারাও অনুরূপ যুক্তি প্রদান করছেন। অথচ সার্জিস আলমের মতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে একটি নির্বাচনও সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। ফেসবুক পোস্টে বিএনপির বর্তমান অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, দলটি অতীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিল আজ ঠিক একইভাবে জুলাই সনদেরও বিরোধিতা করছে। রাজনৈতিক এই বৈপরীত্যকে তিনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি উল্লেখযোগ্য দিক হিসেবে চিহ্নিত করেছেন। আরও জানিয়ে দেব, অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অসাধু তেল সিন্ডিকেটের আস্তানায় অভিযান চালিয়ে মজুতকৃত ৩টি লরি ট্যাঙ্কে ২৫,০০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ৩০ মার্চ রাত ৭:৩০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম নেতৃত্বে মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিনুল ইসলাম সহ পুলিশ সদস্য ও ডিজিএফআই মিলে সোহেমপুর ইউনিয়নস্টোর সনিমপুর সুনিয়ে আবাসিক গেট সংলগ্ন এলাকায় একটি সিন্ডিকেট তেলের ডিপোতে অভিযান চালায়। এ সময় প্রায় ২৫,০০০ লিটার ডিজেল উদ্ধার করে। তবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে এই প্রভাবশালী সিন্ডিকেট চক্রটি উক্ত ডিপোকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরবরাহ করে আসছিল। বিভিন্ন শিল্প কারখানা ও পরিবহন খাতে চড়া দামে এসব তেল সরবরাহ করা হতো, তো সরকারি রাজস্ব ফাঁকির পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করেছিল। স্থানীয়রা জানান দিনের বেলায় ডিপোটির কার্যক্রম সীমিত থাকলেও রাতের আধারে তেল আনা নেওয়া বেশি হতো। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও এদিন কার্যক্রম ব্যবস্থা নেওয়া হয়নি। তবে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিলে এ ধরনের সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এদিকে মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, অবৈধ মজুদ ও ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে কেউ যাতে তেলের সংকট তৈরি করতে না পারে, এজন্যই আগামীতে আরও কঠোর অভিযান। আরও জানিয়ে দেব, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দী রাখা ৭ নারী ও শিশু উদ্ধার। কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী করে রাখা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার ৩০ মার্চ বিকেলে পরিচালিত এক অভিযানে তাদের উদ্ধার করা হয়। মঙ্গলবার ৩১ মার্চ দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
ইনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দক্ষিণ লম্বরি এলাকায় একটি বসতবাড়িতে কয়েকজন নারী ও শিশুকে অবৈধভাবে আটকে রেখে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে বাড়িটিতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী ও শিশুসহ মোট ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টেনে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধার করাদের জিজ্ঞাসাতে জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র বিদেশে উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আরও জানিয়ে দেব, ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর ৪৩টি হামলা হিজবুল্লাহ। লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মোট ৪৩টি হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর ৪টি সামরিক ঘাঁটি, ৮টি সামরিক স্থাপনা, একটি সামরিক ব্যারাক এবং ৪টি নতুন করে স্থাপন করা সীমান্ত চৌকিতে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে লেবাননের ভূখণ্ডের ভেতরে থাকা ইসরায়েলি বাহিনীর ওপর ২৬টি হামলা চালানো হয়েছে, আর বাকি ১৭টি হামলা চালানো হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। আরও জানিয়ে দেব, অনুমতি ছাড়াই শুরু লেংটান মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ। প্রশাসনিক অনুমতি ছাড়াই শুরু হয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতুলি এলাকার বদরপুরে ঐতিহ্যবাহী ১০৭তম সোলাইমান লেংটার মেলা। মঙ্গলবার ৩১শে মার্চ থেকে মেলা শুরুর কথা থাকলেও ভক্তদের আগাম উপস্থিতিকে কেন্দ্র করে একদিন আগে সোমবার থেকেই মেলার কার্যক্রম শুরু হয়ে গেছে। মঙ্গলবার বিকেলে মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার ওপর হামলা করেছে জুয়ারিরা। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদে মিনি কক্সবাজারে দর্শনার্থীদের ঢল। স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতের বিভিন্ন অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে এবার প্রশাসনের পক্ষ থেকে এখনও মেলার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি। এরপরেও ব্যাপক পরিসরে মেলার আয়োজন শুরু হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। বিগত বছরগুলোতে এই মেলাকে কেন্দ্র করে গাঁজা বিক্রি, জুয়া, চাঁদাবাজি ও অশ্লীলতার নানা অভিযোগ ছিল। এসব কারণ দেখিয়ে কয়েকটি সংগঠন মেলা বন্ধের দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছে। সরেজমিনে দেখা গেছে, বেলতলি লঞ্চঘাট থেকে সাদুল্লাপুর মোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে মেলার বিস্তৃতি। ইতিমধ্যে বসেছে অসংখ্য দোকানপাট, তৈরি হয়েছে অস্থায়ী আস্থানা। মাজার সংলগ্ন এলাকায় ভক্তদের জন্য গড়ে উঠেছে খানকা ও আস্থানা, যেখানে গান বাজনা ও বিভিন্ন আয়োজন চলছে। অভিযোগ রয়েছে, এসব স্থানের কিছুতে নারী পুরুষ একসাথে অশালীন নৃত্য ও অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। স্থানীয়দের দাবি, শুধু মাজার এলাকা নয়, আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়েই কোনো নিয়ন্ত্রণ ছাড়াই মাদক বিক্রি ও সেবন চলছে। বিভিন্ন বয়সী নারী পুরুষের অংশগ্রহণে অশ্লীল নৃত্যের আসর বসছে বলেও অভিযোগ করেন তারা। তবে এসব বিষয়ে প্রকাশ্যে প্রতিবাদ করার মতো পরিবেশ নেই বলেও জানান অনেকে। মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া বলেন, যেসব এলাকায় গাজার দোকান বসে সেগুলো আমাদের নিয়ন্ত্রণাধীন নয়, তাই সেগুলো বন্ধ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা চাই ওরসকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক কাজ না হোক। নদীপথে আগত যাত্রীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো মাজার এলাকার বাইরে ঘটে। তারপরেও আমরা চাই এসব অনিয়ম বন্ধ হোক ও সবার সহযোগিতা প্রয়োজন। মেলার অনুমতি না পাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, অনুমতির বিষয়টি ঠিক আছে, তবে এত বড় আয়োজন হওয়ায় অনেক কিছু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। মতলব উত্তর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা এনামুল হক বলেন, ইসলামে মাদক, অশ্লীলতা ও বেহায়াপনার কোনো স্থান নেই। ধর্মীয় মূল্যবোধ থেকে এসব পরিহার করা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, মেলাকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি সিভিল পোশাকেও সদস্যরা কাজ করছেন। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, এখনও মেলার কোনো আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি। অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, পীর ও সাধক হজরত শাহ সুফি সুলাইমান রহমান অর্থাৎ লেংটা বাবা বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই প্রতি বছর তার মাজারকে কেন্দ্র করে চৈত্রের ১৭ তারিখে ওরস ও মেলার আয়োজন করা হয়। লেংটার মেলা নামে পরিচিত এই আয়োজনে প্রতি বছর লাখো মানুষের সমাগম ঘটে। আরও জানিয়ে দেব, ইরাল হরমুজ প্রণালী না খুললেও যুদ্ধ বন্ধ করতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হওয়া সত্ত্বেও তিনি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শেষ করতে আগ্রহী। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ট্রাম্পের এই সম্ভাব্য পদক্ষেপের ফলে জলপথটির ওপর তেহরানের শক্তি নিয়ন্ত্রণ আরও দীর্ঘায়িত হতে পারে এবং এটি পুনরায় চালু করার অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ প্রক্রিয়াটি ভবিষ্যতের কোনো সময়ের জন্য ঝুলে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প মনে করছেন যে এই মুহূর্তে জলপথটি জোরপূর্বক উন্মুক্ত করার চেষ্টা করলে যুদ্ধ তার নির্ধারিত ৪ থেকে ৬ সপ্তাহের সময়সীমার বাইরে চলে যেতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প এবং তার উপদেষ্টারা বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন, মার্কিন সামরিক অভিযানের মূল লক্ষ্যগুলো ইতিমধ্যে অর্জিত হয়েছে। ওয়াশিংটনের প্রধান উদ্দেশ্য ছিল ইরানের নৌবাহিনীর সক্ষমতা গুড়িয়ে দেওয়া এবং তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করা। ট্রাম্প প্রশাসন মনে করছে এই লক্ষ্যগুলো সফলভাবে পূরণ হওয়ার পর এখন বৈরী পরিস্থিতি কমিয়ে আনার সময় এসেছে। তবে হরমুজ প্রণালী দিয়ে অবাধ বাণিজ্য নিশ্চিত করার বিষয়টি সরাসরি যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক চাপের মাধ্যমে সমাধানের পরিকল্পনা করছেন ট্রাম্প। অর্থাৎ সামরিক শক্তি প্রয়োগের চেয়ে তেহরানের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিকেই এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে ওয়াশিংটন এই জলপথটি পুনরায় উন্মুক্ত করার দায়িত্ব ইউরোপীয় এবং উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর উপর ছেড়ে দিতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ট্রাম্প চাচ্ছেন যে মিত্ররাই এই অভিযানের নেতৃত্ব দিক এবং যুক্তরাষ্ট্রকে যেন দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধে জড়িয়ে থাকতে না হয়। যদিও হোয়াইট হাউসের হাতে এখনও বেশ কিছু সামরিক বিকল্প জমা রয়েছে যা প্রেসিডেন্ট যে কোনো সময় বেছে নিতে পারেন, তবে বর্তমানে যুদ্ধ বন্ধ করা এবং আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনাই তার তাৎক্ষণিক অগ্রাধিকার। ট্রাম্পের এই নতুন দৃষ্টিভঙ্গি নির্দেশ করে তিনি দ্রুত এই সংঘাতের ইতি টেনে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাচ্ছেন। সার্বিকভাবে ট্রাম্পের এই নমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে পারে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ সরবরাহ করা হয়, তাই এটি বন্ধ থাকা বৈশ্বিক অর্থনীতির জন্য একটি বড় উদ্বেগের কারণ। তবে ট্রাম্পের এই দ্রুত যুদ্ধ শেষ করার কৌশলের ফলে মিত্রদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে, বিশেষ করে যারা এই জলপথের নিরাপত্তার উপর সরাসরি নির্ভর। আপাতত তেহরানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সমঝোতা ছাড়াই মার্কিন বাহিনী তাদের অভিযানের গতি কমিয়ে আনবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর পর্যবেক্ষণ চলছে।